অনব অবাক হয়, ও কি করলো? যা সত্য তাই তো বলল। এতদিন ধরে প্রিন্সেস বলে এসেছে, এত তাড়াতাড়ি অভ্যেস বদলানো যায় নাকি? ও ও স্বল্প স্বরে দাঁত চেপে বলল, যা সত্যি তা বলতে পারবো না। না, পারবি না। আমার বউয়ের ক্ষেত্রে পারবি না। তোর বউ নি? আছে, বউ থাকবে না কেন? ওই তো আমার বউ। তোর বউয়ের সাথে গলায় গলায় ভাব করছে, হ্যাঁ দেখতে পারছিস না? হ্যাঁ, আমারই খুঁজে দেওয়া বউ। আমার বউয়ের দিকে যাতে নজর না দিস এজন্য তোকেও বউ এনে দিলাম। তবুও পিছে পড়ে আছিস শালা। তাই বলে এমন বউ খুঁজলি? এত নরম বউ আমার কপালে জুটলো। পুষ্পর মতো বউ পেলে ভালো লাগতো। অর্ণব ইচ্ছে করে খুঁজিয়ে বলল কথাটুকু যাতে খেপে যায় ও। পার্থ খেপল, হাত বাড়িয়ে ওর পেটে ঝরে চিমটি কেটে বলল, ভুলে যা, পুষ্পর মতো কোনো কিছুই তোর কপালে জুটবে না। আমি অন্তত জুটতে দিব না। এরপর আমার বউয়ের দিকে তাকালে শালা তোর চোখ খুলে তোর বউয়ের হাতে ধরিয়ে দেব। না থাকলে কেমনে তোর? না তাকালে কেমনে কি? চোখ বন্ধ করো, রাখবো নাকি? প্রয়োজনে তাই রাখবি। আমার বউয়ের সামনে আসলে তুই অন্ধ হবি। অর্ণব ওর পেটে কোনোই দিয়ে গুঁতো মেরে বলল। তুই শালা ওভার পজেসিভ, টক্সিক। পার্থ অ্যাটিটিউডের সহিত বলল। আই নো। পুষ্পকে বাড়িতে নিয়ে এলো আজ বিকেলে। জ্ঞান ফেরার পর একদিন হসপিটালে রাখা হয়েছে। এরপর ডক্টররাই ডিসচার্জ করে দিয়েছে এবং বাড়িতে বিশেষ যত্ন নেয়ার কথা বলা হয়েছে। আর পার্থ তাতে এক বিন্দু অজুহাত রাখেনি। কখন কি লাগে না লাগে সব ও নিজে করে। এই তো সন্ধ্যাবেলার কথা, পুষ্পর চুলে জট হয়েছে প্রচুর। চুল আঁচড়ানো হয়নি কদিন ঠিকঠাক। পুষ্পর মা তাই মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিল। তিনি আজ এ বাড়িতেই থাকবে মেয়ের কাছে। মাথায় চিরুনি চালানোর সময় হুট করে পার্থ এলো, ছোট মার থেকে চিরুনিটা নিয়ে নিল। পূর্ণতা অবাক হয়ে বলল, তুমি উঠো ছোট মা, তুমি পারবে না, আমি করে দিচ্ছি। পূর্ণতা হেসে ফেললেন ওর কথা শুনে, বললেন। পার্থ এক প্রকার টেনে উঠালো ওনাকে। তুমি উঠো তো ছোট মা, আজ আমাকে করতে দাও। মাথার পেছন দিকেই কিন্তু কাটা হয়েছে, তুমি ভয় পাবে। একটু এদিক ওদিক হলে ও ব্যথা পাবে। পূর্ণতা উঠেই গেল। ঠিকই বলেছে, মেয়ের ঘা দেখলে মায়ের মনে কষ্ট হবে। এর থেকে ভালো মেয়ের স্বামী যত্ন করে আশ্রয় দিক। পার্থ বসলো সোফায়, পুষ্প নিচে ফ্লোরে বসেছিল যাতে আশ্রাতে সুবিধা হয়। ওভাবেই বসে রইল। ওর চুলগুলো সব পার্থর কোলের উপর রাখলো, কিন্তু এত বড় চুল কি করে কি করবে সেটাই বুঝতে পারছে না। তবুও চিরুনি চালালো খুব সাবধানে। মাথার পেছনে যে অংশটা কেটে সার্জারি করেছে তার চারপাশে 1 ইঞ্চি জায়গায় চুল নেই। ডাক্তাররা পরিষ্কার করে নিয়েছে ওইটুকুই, যাতে কোনো সমস্যা না হয়। পুষ্পর ঘন ও বড় বড় চুলের জন্য ওই ফাঁকা জায়গাটুকু খুব একটা দেখা যায় না। পার্থ খুব সাবধানে চুল আঁচড়ে দিল। পাশ থেকে পূর্ণিমা বেগম ছেলেকে বলে উঠলেন, হ্যাঁ রে পার্থ, যেভাবে বইয়ের যত্ন নিচ্ছিস সেভাবে মায়েরও তো যত্ন নিস না। পার্থ মায়ের দিকে সরু চোখে তাকিয়ে বলল, আমি তোমার যত্ন নেই না বলছো? নিস বুঝি? কই, কখনো তো এভাবে চুল আঁচড়ে দিলি না। আসো, তোমাকেও করে দিচ্ছি। পূর্ণিমা হেসে ফেললেন, ছেলের মাথায় হাত রেখে বললেন, লাগবে না, আমার যত্ন নেওয়ার জন্য আমার বৌমা আছে। তুই তোর বইয়ের যত্ন নে, তাতেই হবে। এভাবেই সন্ধ্যায় একজোট আড্ডা গল্প হলো। এখন বাজে প্রায় 10টা। পুষ্পর রেস্টের জন্য রাতে জলদি জলদি ঘুমানো প্রয়োজন, তবুও দেরি হয়ে গেল। ডিনার করে একটু গল্প করতে সময় হয়ে এলো। পার্থ পুষ্পকে নিয়ে রুমে শুইয়ে দিয়ে এসেছে। নিচ থেকে একবার মায়ের সাথে কথা বলে আবার উপরে এলো। পুষ্প চোখ বুজে শুয়ে আছে। পার্থ রুমের দরজা লাগিয়ে লাইট অফ করে বিছানায় এলো। নিঃশব্দে শুয়ে পড়ল। ও ভাবলো পুষ্প ঘুমিয়ে গেছে, কিন্তু সে ঘুমোয়নি। পার্থ শুতেই ও পাশ থেকে জড়িয়ে ধরল। পার্থ ভ্রু নাচিয়ে বলল। ঘুমাসনি? পুষ্প ঘন ঘন মাথা নাড়িয়ে বলল। আপনাকে ছাড়া ঘুম আসছিল না। পার্থ ওকে টেনে নিজের হাতের ওপর শোয়ালো। দুহাতে বুকের মাঝে আঁচড়ে বেঁচে জড়িয়ে ধরে বলল। ঘুমা। পুষ্প ওর বুকের উপর আঙুল চালাতে চালাতে বলে উঠল। শুনুন না, শুনছি। আমি গল্প করব। এত রাতে কিসের গল্প? ঘুমা। আমার ঘুম আসছে না। ফুল ঘুমা, তোর রেস্টের প্রয়োজন। পার্থ চোখ রাঙিয়ে বলল, এমন করছেন কেন? যদি আর না ফিরে আসতাম? দুদিন আগেও তো কত কথা বলতে চাইতেন। এখন কাছে আছি তো তাই কদর করছেন না। আমার পেটে অনেক কথা জমে আছে, একটু বলি না প্লিজ। অভিযোগের তোপে তপ্ত শ্বাস ছাড়ে পার্থ। মাথায় চুমু খেয়ে বলে, আচ্ছা বল, কি বলবি? তবে একটা কথা বলে দেই, স্মৃতির পাতার এই অধ্যায় আর কখনো খুলবি না। বিষাক্তময় পাতা অতীতের তলে ডুবে থাকুক, বারবার অতীত স্মরণ করার কোনো প্রয়োজন নেই।
পুষ্প বুঝলো এই টপিকে কথা বললে পার্থর কষ্ট হয়। ও পণ করলো আর কখনো এটা টানবে না, অতীতের পাতায় রেখে দেবে। ও মুখে বলল, আচ্ছা আর কখনো স্মরণ করব না। এখন আমার কথাগুলো তো শুনুন। বল। আমার বাচ্চা চাই। আমারও চাই, তবে এখন নয়, অনেক পর। আমার 2টা বাচ্চা চাই, যমজ হবে ওরা, একটা ছেলে একটা মেয়ে। আমাকে মামা বলে ডাকবে দুজন। ভালো বুদ্ধি, কিন্তু দুটো সামলাতে পারবি? আমি কেন একা সামলাবো? আপনি আছেন তো, আমি জানি আপনি হবেন পৃথিবীর বেস্ট বাবা। আর আর কি? বেস্ট হাজব্যান্ড নই? ও এটা এটা আবার বলতে হবে? আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর ধৈর্যবান পুরুষ, একজন আদর্শ স্বামী, একটু বউ পাগলও বটে। এরকম বইয়ের জন্য পাগল না হতে পারলে আর পুরুষ হলাম কোথায়? পুষ্প খুশি খুশি মনে আরও মিশে গেল পার্থর সাথে। ওর উদম বুকের উপর নাক ঘষে বলল, শুনুন না, শুনছি তো। ভালোবাসি। হুম। পুষ্প রেগে গেল। এটা বলার কোনো ধরন হলো? ভ্রুকুচকে শুধালো, কি? এতবার বলতে হবে কেন? বোঝা যায় না? বোঝা তো যায়, একটু মুখিয়েও বলুন। যা বোঝা যায় তা মুখে বলতে হবে কেন? আমি মুখে বলবো না মানে? আমি মুখে বলবো না, ভালোবেসে বোঝাবো ভালোবাসি। পুষ্প মুগ্ধ হলো। ও বারবার প্রেমে পড়ে এই মানুষটার, মন ভরে ভালোবাসতে ইচ্ছে করে। ও প্রফুল্ল চিত্তে বলল, আপনি সবার থেকে আলাদা। হুম, জানি। ঘুমা। একটা গান শোনান, তাহলে ঘুমাবো। পুষ্প ভাবলো পার্থ নাকচ করে দেবে, কিন্তু পার্থ কিছুই বলল না। পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গাইল, রাত বাড়ছে পাল্লা দিয়ে। দেয়াল ঘড়িতে সময় প্রায় 11টার কাছাকাছি। প্রিয়ার আর ঘুম আসে না। একবার এপাশ আবার ওপাশ করছে মেয়েটা। অস্থিরতার কারণে একসময় উঠে বসলো সে। গলা শুকিয়ে এসেছে। টেবিলের থেকে জগটা তুলে দেখলো সেটা খালি। রাগে দুঃখে ঠাস করে নামিয়ে রাখলো সেটা। ভাবলো পানিই খাবে না, কিন্তু তেষ্টার দায়ে সিদ্ধান্ত বদলে ফেললো। জগ নিয়ে হাঁটা ধরলো, নিচ থেকে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আসবে। করিডোরে আসতেই দেখলো অন্তু সিঁড়ি দিয়ে নিচে নামছে। মাত্র 2টো সিঁড়ি নেমেছে। প্রিয়া ডেকে উঠল তাকে। অন্তু ফিরে যায়, দেখে প্রিয়া। ও আর নিচে নামলো না, উপরে উঠে এলো, এক হাতে চশমা ঠেলে বলল, এত রাতে তুই এখানে কেন? ঘুমাসনি? প্রিয়া অভিযোগের সুরে বলল, ঘুমাতে দিচ্ছ তুমি? দিচ্ছ না তো, তোমার যন্ত্রণায় তো ঘুমাতেই পারছি না। অন্তু অবাক হয়, বিচলিত হয়ে শুধায়, আমি কি করেছি প্রিয়া? কি হয়েছে? কি করনি সেটা বলো। আগে ভালোবেসেছে কে? আমাকে ভালোবাসতে বাধ্য করেছে কে? আর ভালোবাসার পর কি করছো? আমাকে ইগনোর করছো কেন অন্ত? সহজে পেয়ে গেছো বলে? যদি বারবার রিজেক্ট করে দিতাম তখন তো ঠিকই পেছনে পেছনে ঘুরতে, ইমোশনাল ব্ল্যাকমেল করতে। এখন কি হলো তাহলে? হাওয়া ফুস। প্রিয়া তো এখন ভালোবাসি, তাই প্রিয়াকে আর পাতা দিতে হবে না, তাই তো? এত এত অভিযোগে অন্তুর ভেতরটা দগ্ধ হয়ে যায়। সত্যিই কি বেশি ইগনোর করে ফেলছে? ইগনোর করে কি ও নিজের শান্তিতে আছে? নেই তো, ওরও তো কষ্ট হয়। এত কাঠখড় পোড়ানোর পর পাওয়া ভালোবাসা কি কেউ যেচে অবহেলা করে? পরিস্থিতির কাছে বাধ্য বলেই তো দূরত্ব বজায় রাখছে। কিন্তু প্রিয়াকে এগুলো বোঝালে ও বুঝবে না। বেশি অভিমানী মেয়ে তো, আগে তার অভিমান ভাঙাতে হবে। অন্তু এগিয়ে এলো আরেকটু, 2 হাতে ওর মুখটা ধরে উঁচু করলো, নরম গলায় বলল, ভুল বুঝছিস কেন? আমি তোকে ইচ্ছে করে অবহেলা করব, এইটা তোর মনে হয়? আমার এত সাহস আছে? প্রিয়ার অন্তুর হাত সরিয়ে দিল নিজের মুখ হতে, কণ্ঠে তেজ নিয়ে বলল, আছে, সাহস আছে বলেই দেখাচ্ছ। কেন এমন করছো বলো তো? আমি যেখানেই থাকি সেখানেই তুমি আসতে চাও না। খাবার টেবিলে সবাই একসাথে খাই, কিন্তু তুমি আসো না, আমি থাকি বলে। হাসপাতালে বুবুর জন্য এত কাঁদলাম, একবার এসে বললেও না প্রিয়া কাঁদিস না। তুই কাঁদলে আমার কষ্ট হয়, বলবে কি? তুমি তো আমার ধারের কাছেও আসতে চাও না। মেসেজ দিলে নানা অজুহাতে কেটে পড়ো। কেন করছো এমন? কেন? নতুন কাউকে পেয়েছো তাহলে? অন্তু আর কিছু বলার সুযোগ দিল না ওকে। প্রিয়া বলতে বলতে প্রায় কেঁদে ফেলেছে। ও ঝট করে গিয়ে জড়িয়ে ধরল উন্মাদ প্রিয়াকে। প্রিয়া 2-4টে কিল ঘুষি মেরে ওকে সরাতে চাইল। অন্তু ছাইল না। প্রিয়া হার মেনে নেয়, নিজেকে না ছাড়িয়ে আরও শক্ত করে জড়িয়ে নেয় অন্তুর সাথে। অন্তু ওর মাথায় হাত বুলিয়ে দেয় শান্ত করে একটু। শান্ত হ প্রিয়া, আমার কথা শোন। আমি তোকে অবহেলা করি না। তুই ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই, ছিল না, থাকবেও না। এইটুকু তো ভরসা করিস আমাকে।
এরপর একটু আলগা হয়ে প্রিয়ার কান্নারত মুখটা এক হাতে তুলল, কেঁদে কেটে বেহাল দশা তার। অন্তু মুছিয়ে দিল চোখ দুটো, বলল, প্রিয়া, বাচ্চামো কেন করছিস? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো? তুই বল। আমি ইগনোর করছি না, শুধু সামান্য দূরত্ব বজায় রাখছি। কেন রাখছো দূরত্ব? প্রিয়ার কণ্ঠে মলিনতা। অন্তু ওর মুখে থাকা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। অন্তুর মাঝে সব জানে তা লুকিয়ে গেল, কাছে টেনে বলল, প্রিয়া, আমাদের বয়স কম। এখন বিয়ের কথা বললে আম্মু বাড়িতে কেলেঙ্কারি ঘটিয়ে ফেলবে। তুই তো জানিস আম্মু কেমন। এজন্য আমি সেটেল না হওয়া পর্যন্ত বিয়ের কথা তুলবো না। কিন্তু ততদিন তো আমাদের সতর্ক থাকতে হবে, তাই না? এই যে আমাদের প্রেমিক প্রেমিকার কথা যদি কেউ শুনে ফেলে তাহলে তো মুশকিল। ওরা ধরে একদম আলাদা করে দিবে আমাদের। এজন্য বাড়িতে একটু দূরত্ব মেনটেন করে চলবি। কারণ আমি কন্ট্রোললেস, তোকে দেখলেই প্রেম পায়। তখন একটা প্রেমমূলক কথা বললেই তো ধরা খাবো। এই জন্য এমন করছি। কিন্তু আমি প্রমিস করছি, প্রতিদিন ফোনে কথা হবে। দরকার পড়লে পড়ালেখা ছেড়ে সারা রাত তোর সাথে কথা বলবো। চলবে? পুরো কথাটা মন দিয়ে শুনল প্রিয়া। বুঝলো অন্তু ওর জায়গা থেকে ঠিক আছে। প্রিয়ার নিজেকেও সংযত রাখতে হবে। ও খানিকটা মিয়ে গিয়ে বলল, থাক, দরকার নেই। লেখাপড়া বাদে কথা বলতে হবে না। আগে লেখাপড়া করো, তারপর তাড়াতাড়ি সফল হও, আমি বিয়ে করব। অন্তু হেসে বলল, বিয়ে করার এত ইচ্ছে? বয়স কত? ঢক। তোমার বয়স কত? তোমার প্রেমের বয়স হয়েছে? প্রেম করছো কেন তাহলে? আমি এই বয়সে প্রেম করতে পারলে বিয়ে করতে পারবো না কেন? আচ্ছা, অন্তপ্রিয়া, আমরা বিয়েও করব খুব শীঘ্রই। একটু ধৈর্য ধরা শুধু। কিন্তু আমাকে অবিশ্বাস করা যাবে না, বলে দিলাম। তার অন্তপ্রিয়ার ছিল, আছে, থাকবে। ঠিক আছে, এবার ঘরে যা। প্রিয়া মুগ্ধ হয়, সাথে লজ্জাও পায়। হাতের জগ দেখিয়ে বলল, পানি আনতে যাচ্ছিলাম তো। আমি এনে দিচ্ছি, ঘরে যা তুই। অন্তু জগটা নিয়ে নিচে নেমে গেল। প্রিয়া স্বস্তির শ্বাস ফেলল। এবার হালকা লাগছে অনেক। বুকের ভেতর যে চাপা আর্তনাদ ছিল তা নিমেষেই শেষ হয়ে গেল। মন হালকা লাগছে এবার। প্রিয়া মাঝে মাঝে অবাক হয়। যে ছেলেটাকে দেখলেই ওর মারামারি করতে ইচ্ছে করতো, তাকে দেখলে এখন প্রেম প্রেম পায়, ভালোবাসতে ইচ্ছে করে। সামনে না দেখলে ভয় হয়। ভালোবাসা কি অদ্ভুত! প্রতিটা মানুষের সকল অনুভূতি এক নিমিষেই বদলে দেয়। সকাল 8:30 বাজে। পূর্ব দিগন্তে ওঠা নতুন সূর্যটা নিজের তেজ ছড়াতে ব্যস্ত। সে তেজের শিখা অর্ণবের বারান্দায় এসেও ছুঁয়েছে। সেই বারান্দায় দাঁড়িয়ে অর্ণব ফোনে কথা বলছে কার্তিকের সাথে। কার্তিক ওপাশ থেকে কিছু বললে অর্ণব এদিক থেকে বলল, আরে ধুর, তুই কী সব ভাবছিস? প্রিন্সেসকে আমি ওর ছোটোবেলা থেকে প্রিন্সেস ডেকে আসছি। হুট করে ডাক বদলে ফেলা যায়? তবুও আমি চেষ্টা করি পুষ্প ডাকতে। এখানে নাম বদলানোর কথা আসে না আমার মতে। দেখ, ওকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। এখন আর কিছু উচ্চারণ করার আগেই শব্দ করে কিছু একটা পড়ে গেল। অর্ণব ঘাবড়ে তাকালো পেছনে। পেছনের দৃশ্য দেখে অর্ণবের চোখ ছানা বড়া। স্নেহা ঝড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। ফ্লোরে চা সহ চায়ের কাপটা পড়ে ভেঙে আছে। গরম ধোয়া ওঠা চা ছড়িয়ে পড়েছে চারপাশে। ওপাশ থেকে কার্তিক হ্যালো হ্যালো করে যাচ্ছে। অর্ণবের ধ্যান নেই তাতে। ও ভীত চোখে তাকিয়ে আছে স্নেহার টলমলে চোখের দিকে। স্নেহার হাত কাঁপছে, নরম ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। স্নেহা ঘুরে চলে যেতে নেয়। অর্ণব হম্বিতম্বি করে ফোনটা পকেটে ভরেই দৌড়ে যায় ওকে আটকাতে। স্নেহাকে ডেঙিয়ে আগে দরজাটা বন্ধ করে দেয়। এরপর তাকায় স্নেহার দিকে। স্নেহার চোখের কোটর ভরা জল। ও মাথা নিচু করে বলল, যেতে দিন আমাকে, আমার কাজ আছে। অর্ণব এগিয়ে আসে, নিজের তরফ থেকে সাফাই গায়। স্নেহা, তুমি যা ভাবছো তা নয়, ভুল ভাবছো তুমি আমায়। আমি কিছু বুঝছি না অর্ণব, আমাকে যেতে দিন প্লিজ। স্নেহার কণ্ঠটা তেজি শোনালো। অর্ণব কখনো ওকে এভাবে কথা বলতে দেখেনি। ওর ভয় হচ্ছে ভীষণ। আজ আবার কাউকে হারানোর ভয় জেগে ধরেছে মন। ও আরও এগিয়ে এলো। স্নেহার কম্পিত হাত নিজের মুঠোয় পুড়ে বলল, স্নেহা, তুমি যা ভাবছো তা নয়, ভুল ভাবছো তুমি আমায়। স্নেহা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আংশিক জেনেছো, পুরোটা তো শোনো। স্নেহা অশ্রুসিক্ত নয়নে তাকালো, বলল, কিছু শোনা নেই অর্ণব, আমি তো জানি আপনার একটা অতীত আছে, আর কিছু বলতে হবে না। কিন্তু তুমি তো জানতে না সে অতীতটা পুষ্প। স্নেহার কি যে কান্না পেল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল সমস্ত শক্তিতে। অর্ণব দুহাতে স্নেহার মুখ আঁকড়ে ধরে কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলে,
আমার পুরোটা কথা শোনো প্লিজ, ভুল বুঝো না আমাকে। একটু থেমে ও বলতে শুরু করলো। আমি পুষ্পকে পছন্দ কর আমি পুষ্পকে পছন্দ করতাম আগে থেকে, কিন্তু পুষ্প তখনও প্রার্থকে ভালোবাসতো। বাসতো না। প্রার্থ জানতো আমি পছন্দ করি পুষ্পকে, কিন্তু পুষ্প জানতো না। আমি কখনো বলিনি ওকে। ও ভাবতো আমি ওকে ছোট বোনের নজরে দেখি। হঠাৎ একদিন খবর এলো প্রার্থর সাথে ওর বিয়ে হয়ে গেছে। আমি মনে মনে ভেঙে পড়ি। প্রার্থও ভেঙে পড়ে, কারণ ও জানতো আমার অনুভূতি। আমার জন্য বারবার দূরে ঠেলে দিয়েছে পুষ্পকে। আমি তখন নিজের মনকে বুঝিয়ে নিয়েছি, পুষ্প প্রার্থর বউ, আমার সবচেয়ে কাছের বন্ধুর বউ। তাকে নিয়ে ভাবাটাও পাপ। এরপর থেকে আমি আর ভাবিনি। আমি নিজেই ওদের মিলিয়ে দিতে সাহায্য করেছি। আমি ম্যাচিউর নই স্নেহা। আমার বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে। নিজেকে খুব জলদি গুছিয়ে নিয়েছিলাম আমি। এরপর প্রার্থ এরপর প্রার্থ ভালোবাসলো পুষ্পকে, এবং আমার যেন ওদের দেখে কষ্ট না হয় এজন্য আমাকে এগিয়ে দিতে সাহায্য করলো। বিয়ের ব্যবস্থা করলো ওরা নিজেরা। আমিও রাজি হয়ে যাই ওদের মন রক্ষার্থে। ভেবেছি বিয়ে হলে জীবন নিয়ে আরেকটু বিজিও হয়ে যাব। বউকে কোনো একদিন ভালোবাসা যাবেই, কিন্তু থেমে যায় অর্ণব। স্নেহা কৌতূহলী চোখে তাকিয়ে ও তাগাদা দিল। কিন্তু কি? অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। ও স্নেহাকে ভালোবেসেছে কিনা তা এখনও জানে না, কিন্তু আজ স্নেহা যখন অভিমান করে অমন মুখ ফিরিয়ে চলে যেতে নিল, তখন অর্ণবের বুক ফাঁকা হয়ে গিয়েছিল। এখনও বুকের ভেতর ধরাম ধরাম করছে। মনে হচ্ছে আরও একবার জীবনের গুরুত্বপূর্ণ একজনকে ও হারাতে চলেছে। এই অনুভূতির নাম কি ভালোবাসা দেবে? ও কি দ্বিতীয়বার কারো মায়ায় পড়ল, কাউকে ভালোবাসলো? অর্ণব শান্ত গলায় বলল। স্নেহা, তুমি আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে আছো। আমি কখনো ভাবিনি এত দ্রুত তুমি আমার মনের এতটা প্রভাব ফেলবে। আজ এই মুহূর্তে এসে মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। এই হারানো নিয়ে ভয় করছে ভীষণ। এই হারানোর নিয়ে ভয়ও করছে ভীষণ। এই দেখো বুকের ভেতরটা কেমন করছে। অর্ণব স্নেহার হাত টেনে বুকের ওপর রাখলো। ওর বুকটা ধড়াস ধড়াস করছে এখনো। অর্ণব ফের বলল। এটার কি নাম দেব স্নেহা? এটা কি ভালোবাসা? তোমার নামের ভালোবাসা? স্নেহা আর আটকে রাখতে পারল না নিজেকে, লাফিয়ে জড়িয়ে ধরলো অর্ণবকে। উত্তেজিত সেই বুকের উপর মাথা চেপে ধরল নিজের। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে মেয়েটার। অর্ণব আলগোছে আগলে নেয় ওকে, মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। স্নেহা হিসকি তুলে বলে। আপনার অতীতে কে ছিল, কি ছিল আমি জানতে চাই না। আমি শুধু চাই আপনি আমাকে ভালোবাসুন। সমস্ত দূরত্ব ঘুচিয়ে আমাকে বুকে আঁকলে নিন। আমার সহ্য হচ্ছে না অর্ণব। আমি কতদিন আপনার ভালোবাসার কাঙালি হয়ে থাকবো বলুন তো? এবার একটু ভালোবাসুন না আমাকে। মেয়েটা এত নরম মনের। অর্ণবের প্রাণ জুড়িয়ে যায়। স্নেহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মাঝে। ভেতর থেকে নিজের অদৃশ্য সত্তা নিজেকেই বলে ওঠে। তুমি ভালোবাসো অর্ণব। এই বোকাশোকা ভোলা ভালা মেয়েটাকে তুমি অত্যন্তই ভালোবাসো। পরিমাণের তুলনায় একটু বেশিই ভালোবাসো। 2 মাস পর হাওয়ার সাথে তাল মিলিয়ে সাই সাই গতিতে উড়ে গেল সময়। 2 মাস যেন চোখের পলকেই গায়েব। পুষ্প এখন অনেকটাই সুস্থ। মাঝে মাঝে মাথা যন্ত্রণা দেখা দেয়, তবে সেটা স্বাভাবিক। পার্থ পুরোপুরিভাবে নিজেদের বিজনেসে যোগ দিয়েছে। বাড়ির বড় ছেলের তো সব দিক থেকেই জোগাড় হয়ে গেল। এবার মেজ ছেলের পালা। ছেলেটার বয়স ছোট হয়ে যাওয়াটাই যত জ্বালা। এই তো আজ 2 পরিবার একত্রিত হয়েছে, প্রিয়ার পরিবার এবং অন্তুর পরিবার। রিলেশনের 2 মাস হলো কি হলো না, নিব্বানিব্বি দুইটা ধরা খেয়ে গেল সবার কাছে। ইচ্ছে করে ধরা খাওয়া বলা যায়। অন্তটা পার্থর হাতে পায়ে ধরে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে প্রথমে, এরপর ওকে দিয়েই পোল খুলে দিয়েছে। সপ্তাহখানেক আগে পার্থরা সকলে একসাথে রাতের খাবার খেতে বসেছে। হঠাৎ পার্থ অহনা বেগমকে উদ্দেশ্য করে বলল। কাকিমা, ছেলে বড় হচ্ছে, ওর বিয়ের ব্যবস্থা করো। এমন একটা কথায় সকলের খাওয়া বন্ধ হয়ে যায়। কৌতূহলী চোখে তাকিয়ে থাকে পার্থর দিকে। অহনা হয়তো বুঝতে পেরেছে কি বলবে, তাই তিনি কৌশলে বললেন। বিয়ে তো অবশ্যই দিব, ছেলে আর একটু বড় হোক, বিয়ের বয়স হয়নি এখনো। পার্থ নিজের খাওয়ায় মন দিয়েই বলল। কিন্তু তোমার ছেলে এখনই বিয়ে করতে চায়। বিয়ে করিয়ে দাও, নয়তো কোথায় কি করে বসবে কে জানে। আমার যে পা ধরছে, পা আর ছাড়ে না। বলে বিয়ে না দিলে পা ছাড়বে না।
এবার সকলের বড় বড় চোখ গিয়ে পড়ল অন্তর দিকে। কারো বিশ্বাস হচ্ছে না যে অন্তু এমনটা করতে পারে। বেচারা অন্তু লজ্জায় পারছে না মাটির সাথে মিশে যাবে। ও যদি জানতো পার্থ এভাবে বলবে তাহলে কোনোদিন বলতো না ওকে। দরকার পড়ে বিয়ে না করে থাকতো, তবুও পা ধরে বসে থাকতো না। অন্তু ভেবেছিল পার্থ সবাইকে আলাদা আলাদা করে নিজের মতো বুঝিয়ে রাজি করাবে, কিন্তু ও যে সবার সামনে এভাবে বলে দেবে কে জানতো। পূর্ণিমা বেগম তখন পাশ থেকে বলে উঠলেন, এগুলো কি বলছিস? ওর বিয়ের বয়স হয়েছে, কিন্তু ও কি বলে? তুই এখন কাকে বিয়ে করবি? পার্থ আবারও বলে উঠল, কেন মা, আমাদের প্রিয়া আছে তো, ওকেই বিয়ে করবে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। চমকের উপর চমক। পুষ্প অহনা ব্যাপারটা জানলেও পূর্ণিমা বা আশরাফ সাহেব কেউই জানতো না। সবাই এমনভাবে ওদের দুটোকে দেখছে যেন গিলে খাবে। প্রিয়ার ইচ্ছে করছে অন্তর মাথায় একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিতে। এতদিন বাবার বাড়ি ছিল, তাতেই শান্তিতে ছিল। কেন যে দুদিন আগে আসতে গেল, নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। অন্তরও একই অবস্থা। পার্থর কাছে হাতে পায়ে ধরে সব বলাটা যেন তার ভুল হয়ে গেছে। কে জানতো এভাবে হাটে হাড়ি ফাটাবে। সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে অহনা বেগম কড়া গলায় বললেন, ওরা ভালোবাসার কি বোঝে? বয়স কত দুজনের? মেয়ে তো কলেজের গণ্ডিও পার হয়নি, ছেলে কি করে খায়? এই বয়সে বিয়ে দিব? কখনো না। বিয়ে করতে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাক, বাইরে থেকে কামাই করে খাওয়াক বউকে। আশরাফ চৌধুরী তখন স্ত্রীর পাশ থেকে শান্ত গলায় বলল, থামো অহনা, আগে শুনতে দাও পুরো বিষয়টা। অন্ত, তোমার ভাই কি বলছে এগুলো সত্য? তুমি পছন্দ করো প্রিয়াকে? অহনা তেতে ওঠে। তুমি এগুলো শুনে কি করবে? পার্থ বলল, শুনলে না? তোমার ভদ্র ছেলে প্রেম করে বেড়ায়, আবার বিয়ে করতে চায়। তিনি নাকি তাকে ছাড়া বাঁচবে না, মরে যাবে। এই বয়সেই এই সব কথা তোমার ছেলে। তুমি ওকে বিয়ে দিবে এখন? ওর বয়সটা বুঝতে পারছো? আবেগের। আন্টি বিয়ে না দিলেন? ওদের সম্পর্কের একটা নাম দেয়া যাক আপাতত। বিয়েটা না হয় ওরা সেটেলড হয়েই করবে। মাঝপথে পুষ্পর কথায় অহনা থেমে যায়। পুষ্পর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, তুমি বলছো এই কথা? তোমার তো উচিত ছিল বোনকে শাসনে রাখা, তা না করে তুমি নির্লজ্জের মতো। কাকিমা, ওখানেই থামো। ওর সাথে রুড বিহেভ করবে না, আমার পছন্দ না। যা কথা বলার আমার সাথে বলো। পার্থর গম্ভীর স্বরে থেমে যায় অহনা। পুষ্প পাশ থেকে পার্থর হাত শক্ত করে ধরে, যেন রাগ করে আরও কিছু বলে না ফেলে। যতই হোক চাচিত, তিনি দু কথা না হয় বলতেই পারেন, তাই বলে তার সাথে রুড হওয়া যাবে নাকি। অহনা তখন রাগে কিরমির করে বলে, ঠিক আছে, তোকেই বলছি তাহলে। ঠিক কর তোর ভাই আর বোনকে। এখন বিয়ের কথা বললে যেন বেরিয়ে যায় বাড়ি থেকে। কথাটুকু বলেই তিনি খাওয়া ছেড়ে উঠে চলে যান হনহনিয়ে। নিস্তব্ধতায় ছেয়ে যায় ডাইনিং হল। আশরাফ সাহেবও শান্ত গোছের মানুষ। তিনি ছেলেকে আবার প্রশ্ন করলেন, অন্ত, তুমি বিয়ে করতে চাও প্রিয়াকে? বাবার শান্ত স্বরে ঘাবড়ে যায় অন্ত। শান্তশিষ্ট ছেলে ছোটবেলা থেকেই বাবা মায়ের সব আদেশ পালন করে এসেছে। এখন এসে তাদের অবাধ্য হতেও খারাপ লাগছে, তবুও কিছু করার নেই। প্রিয়াকে পেতে হলে এতটুকু অভদ্রতাকে হতেই হবে। সে মাথা উপর নিচ নাড়ালো, কুণ্ঠায় গুজু হয়ে বলল, জি আপু। কতদিন ধরে চলছে এগুলো? আর প্রিয়া তুমি? বাবাকে আর বলতে না দিয়ে অন্ত ফটফট করে বলে ফেলল, ওর কোনো দোষ নেই আপু। আমি 2 বছর যাবত ওকে ভালোবাসি। ও তো রাজি ছিল, বা আমি জোর করেছি। আমি থামো, বুঝতে পেরেছি। আমি প্রিয়ার দোষ দিচ্ছি না। যেভাবে ওকে প্রোটেক্ট করছো, যেন ওকে বকা দিচ্ছি। আমি শুধু ওর মতামত জানতে চাইছিলাম। প্রিয়া মা, তুমিও কি তাই চাও? আশরাফ সাহেবের কথায় অন্তর লজ্জায় গায়েব হয়ে যেতে ইচ্ছে করছে। ও সত্যিই ভেবেছিল বাবা প্রিয়াকে বকা দেবে, তাই তো ওভাবে হড় করে কথাগুলো বলে দুঃসব নিজের ঘাড়ে নেওয়া। এখন লজ্জায় তার মরিমরি অবস্থা। ওদিকে প্রিয়ার হালাতও একই। ও আগে জানলে এ বাড়িতে পাও রাখতো না। এত নার্ভাস লাগছে মেয়েটার। সবচেয়ে বেশি নার্ভাস বোনের রিয়াকশন দেখে। বুবু যে আগে থেকে সব জানতো তা সে জানতো না। আজ মেয়েটা যে কতটা চমকেছে তা হিসেবের বাইরে। আশরাফের করা প্রশ্নে প্রিয়া চোখ দাঁত খিচে উপর নিচ মাথা নাড়ালো। উত্তরে সন্তুষ্ট হলেন আশরাফ। সাথে বুকের ভেতরের পাথর নেমে গেল অন্তর। ছেলেটা ভেবেছিল প্রিয়া হয়তো ভয়ে মানা করে দেবে,
কারণ এমন পরিস্থিতি তাদের দুজনের জন্যই অজ্ঞাত ছিল। আগে থেকে কোনো পরামর্শ করা ছিল না তাদের। হুট করেই যেন সব হলো। আশরাফ সাহেব খাওয়া শেষে উঠে গেলেন, পার্থকে বলে গেলেন, তোর শ্বশুরবাড়ির লোকেদের আসতে বল পার্থ। শুভ কাজে দেরি কিসে? প্রত্যয় সাহেবের 2 মেয়ে আমার ঘরের লক্ষ্মী হোক। সকলেই খুশি হলো এমন একটা কথায়, বিশেষ করে বনিমা বেগম। তিনি ভয়ে ছিলেন দেবর আর যা যদি তার বোনের মেয়েটাকে ভুল বুঝে এ নিয়ে, কিন্তু তার দেবর তার ভয়কে মন্তর করে দিল। প্রাণের পানি এলো অন্তরও। বেচারার তো যান যায় যায় অবস্থা। বাবা চলে গেলে সে পার্থর দিকে অসহায় চোখে তাকায়, যার অর্থ আম্মুকে কি করে রাজি করানো যায়। পার্থ তাকে আশ্বাস দিল, তৃপ্তি নিয়ে খাবার চিবাতে চিবাতে বলল, চিন্তা নেই, কাকিমাকে ম্যানেজ করতে সময় লাগবে না, তুই তোর জায়গা ধরে রাখ। ছোট্ট প্রান্তটা এতক্ষণ চুপ ছিল, এখন কেমন হই হই করে অন্তকে বলে উঠল, ইয়ে, আরেকটা বিয়ে খাবো। আচ্ছা ভাইয়া, তোমরা তো সব সময় ঝগড়া করো, বিয়ের পরেও কি ঝগড়া করবে? এই প্রশ্নের উত্তর আর দিতে পারল না অন্ত। বেচারা লজ্জা যেন কাটছেই না। তবে পুস্কুটার কথা শুনে হাসল সকলে। এরপর পার্থ আর আশরাফ সাহেব মিলে বহু কষ্টে অহনা বেগমকে রাজি করালো, কিন্তু শর্ত হলো বিয়ে নয়, শুধু বাগদান সেরে রাখবে। বিয়ে হবে অন্তর পড়ালেখা শেষ হলে। পড়ালেখার জন্য অন্তকে পাঠানো হবে অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ফিরে অন্তর নিজের পায়ে দাঁড়ানো না হওয়া অবধি বিয়ে হবে না। যেদিন অন্তর সামর্থ্য হবে, বউকে খাওয়ানো পড়ানোর মতো যোগ্য হবে, সেদিনই বিয়ে হবে। সময় যত লাগে লাগুক, দুজনেই মন দিয়ে পড়াশোনা করবে। এরপর বড় করে অনুষ্ঠান করে তাদের বিয়ে দাওয়াত দেওয়া হবে। এ কথাতেই অন্তু এক পায়ে রাজি। নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেটুকু পেয়েছে এটুকুই অন্তুর জন্য অনেক। পরে আবার পুরোটা চলে গেলে তখন কি করবে? তাই তো আজ একেবারে অর্ধেক জামাই সেজে এসেছে আংটি বদল করতে, প্রিয়াকে নিজের নামের অর্ধেক দখল করে রাখতে। দুই পরিবারের উপস্থিতিতে আংটি বদলের সময় হয়ে এলো। অন্তু সাদা রঙের সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে, প্রিয়ার গায়ে নীল রঙা সুতির শাড়ি। দুজনকে দেখতে বেশ বড় বড় লাগছে। একটা সোফায় পাশাপাশি বসা দুজন। অন্তুকে বলা হলো আংটিটা পরানোর জন্য। ছেলেটার হাত কাঁপছে খুশিতে। কাঁপা কাঁপা হাতে সে প্রিয়ার সুন্দর হাতটা ধরল। গোল রিংটাতে ডায়মন্ডের ছোট্ট পাথর বসানো আংটিটা গলিয়ে দিল প্রিয়ার অনামিকায়। প্রিয়ার হাতটা এত সুন্দর লাগছে, অন্তর ইচ্ছে করছে এক্ষুনি টুপ করে একটা চুমু খাবে এই হাতটাতে, কিন্তু এত মানুষের মধ্যে তার করা হলো না। এরপর প্রিয়াও অন্তর শ্যামবর্ণের হাতের আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। আপাতত দুজন দুজনের নামের অর্ধেক দখল হয়ে গেল। আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো ড্রয়িং রুম। সময়টা অপরাহ্নের। অন্ত একা প্রিয়াদের ছাদে দাঁড়িয়ে আছে। দক্ষিণের ফুরফুরে হাওয়া মনকে সতেজ করে দিয়ে যাচ্ছে। এমনিতেও ছেলেটার মন আজ ফুরফুরে। প্রিয়সীকে নিজের করে পাওয়ার একধাম সম্পূর্ণ করে ফেলেছে ও। এবার কবুল বলার অপেক্ষা শুধু। ওর নিঃসঙ্গতায় দাঁড়িয়ে থাকার মাঝেই পেছন থেকে অতি কাঙ্ক্ষিত শব্দ কানে এলো। কি হয়েছে? এখানে কেন ডাকছো? নিচে সবাই আছে, কি ভাববে সবাই? অন্ত পেছন ঘুরল। নীল শাড়ির নীলাঞ্জনাকে দেখে তার দৃষ্টি থমকে যায়। নিচে ভালো করে তাকাতে পারেনি। এবার প্রাণ ভরে দেখে নিল নিজের অন্তপ্রিয়াকে। প্রিয়ার অস্বস্তি বাড়ল। এদিকে ওদিকে তাকিয়ে বলল, এভাবে কেন তাকাচ্ছ? কাছে আয়। অন্তর আবদারে প্রিয়া মুখ বাঁকালো, বলল, পারবো না। কেন? কেন আবার? তুমি জানো না কেন? রাগ করছিস কেন জান? ছেলেটা বেয়াদব হয়ে গেছে। ইদানিং কথায় কথায় জান বলে ডাকে। প্রিয়ার যে জানে পানি থাকে না, তখন সেটা সে কি বোঝে না? প্রিয়া গাল ফোলালো, সে যাবে না অন্তর কাছে। অন্ত নিজ উদ্যোগে এগিয়ে গিয়ে প্রিয়াকে টেনে নিয়ে এলো, গালে এক হাত রেখে বলল, এমন রাগ করলে আমি যাবো কি করে বলতো? প্রিয়া মাথা নিচু করে অশ্রু লুকিয়ে বলে, যেতে হবে কেন? আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। বিয়ে করতে হবে না আমাদের? দেশে থেকে পড়াশোনা করলে কি হতো? দেশে কি পড়াশোনা হয় না? আন্টি কেন তোমাকে এমন করে দূরে পাঠিয়ে দিচ্ছে? আমার ভালো লাগছে না। প্রিয়া, একটা চুমু খাই। প্রিয়ার এমন কথার বিপরীতে অন্তর এরকম কথা কখনোই আশা করেনি সে। হতবাক হয়ে তাকালো সে অন্তর দিকে। পরক্ষণে আবার খেপে গেল। এমন একটা ইমোশনাল মোমেন্টে ওনার চুমু খেতে ইচ্ছে করছে। প্রিয়ার ইচ্ছে করলো ঠোঁট দুটো সেলাই করে দিতে। মুখ কুচকে কিছু বলবে তার আগেই অন্ত প্রিয়ার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, এখানে খাবো না, এত আগে এত দূর যাচ্ছি না। এরপর কপালে আঙুল ঠেকিয়ে বলল, এখানে খাবো, জাস্ট একটা খাই।
প্রিয়া আহাম্মক বনে তাকিয়ে রইল অন্তর দিকে। তার দৃষ্টিতে উপেক্ষা করে অন্ত ঠোঁট বাড়িয়ে দিল, সুন্দর ঠোঁট দুটো দিয়ে ঠেকালো প্রিয়ার মসৃণ কপালে। বেশ অনেকক্ষণ একইভাবে রইল, দুজনেরই চোখ বন্ধ। মুহূর্তটুকু তাদের জন্য বাধা, বাক্য নয় মন দিয়েই তাদের ভাষার আদান প্রদান হলো। অনেকক্ষণ পর যখন অন্তু সরে এলো, তখন প্রিয়ার চোখে জলের রেখা দেখা গেল। অন্তু আলগোছে মুছিয়ে দেয় সেই তরল, দুহাতে প্রিয়ার মুখ তুলে বলে,